আমাদের কিন্তু প্ল্যানিং আছে যে বস্তিতে আমরা যেয়ে এই পরিচালনাগুলো চালাবো, যে প্রবীণদেরকে সুরক্ষা করেন। বাড়িতে যে প্রবীণ আছে তাকে অন্তত ওষুধটা ঠিকমতো খাওয়ানো, তার ডায়াবেটিস আছে কিনা, তার প্রেশার আছে কিনা এটা চেক করা। যদিও তারা নিজেদের নুন আনতে পান্তা পোড়ায়, তারা কিন্তু প্রবীণদের ঠিকমতো টেক কেয়ার করতে পারছে না। তারপরেও আমরা প্রচারণা চালাবো, এটা আমাদের একটা প্ল্যানিং আছে। সৌমিত্র দা, শাহিদ আপার এই পরিকল্পনার সাথে আপনার কোনো সম্পৃক্ততা আছে কি? আসলে যে ব্যাপারটা, শাহিদা ইসলামের অধিকাংশ অনুষ্ঠানে আমি উপস্থিত থেকেছি এবং তাদের সাথে কথা বলে তাদের সঙ্গে এইসব অনুষ্ঠানে সম্পৃক্ত হয়ে আমি যে ব্যাপারটা বুঝতে পেরেছি যে প্রবীণদের নিয়ে অনেক কিছু আমাদের করার আছে। বিশেষ করে যারা নিম্ন আয়ের মানুষ, যে কথাটি আমাদের উঠে আসলো একটু আগে, তাদের একটা যে একদিকে তারা অভিশপ্ত জীবন যাপন করে তারা অনেক কষ্টে আছে, আবার আরেক দিক দিয়ে তারাই কিন্তু আশীর্বাদ পুষ্ট, এটা আমার কাছে মনে হচ্ছে। কারণ এটা মহাত্মা গান্ধীর সাথে রাজনৈতিকভাবে আমি অনেক জায়গায় একমত নই, কিন্তু মহাত্মা গান্ধীর একটি কথা খুবই গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হয়, সেটা হলো পাপ হচ্ছে সেই জিনিস যেটা পরিশ্রম ছাড়া আয় হয়, সেটাই হচ্ছে পাপ। মানে ইসলামিক ভাষায় বলা যায় যে হারাম খাওয়া, মানে পরিশ্রম ছাড়া যারা কাজ করে। আমরা যারা উচ্চবিত্তের মানুষ বা মধ্যবিত্তের মানুষ, আমাদের অনেকেরই কায়িক শ্রমের সাথে সম্পর্ক নাই, কিন্তু যারা কায়িক শ্রমের সাথে যুক্ত, একজন রিক্সা চালক, তিনি দেখা যায় যে 70-80 বছর বয়স পর্যন্ত রিক্সা চালায়। এতে করে তার শরীরের ইমিউনিটি সিস্টেমটা অনেক ভালো থাকে, যে কারণে দেখা গেছে কোভিড টোভিড এসবের সময়ও খুব কমই নিম্ন আয়ের মানুষ মারা গেছে, বেশিরভাগই উচ্চবিত্তের মানুষ। একদম। তো এই ব্যাপারটি মাথায় রেখে আমার মনে হয় নিম্ন আয়ের মানুষ যারা আছে তাদের মধ্যে প্রয়োজন শুধু সচেতনতা। যুব সমাজ যদি তাদের প্রবীণদেরকে সম্মান করে, তাদের দিকে একটু ভালোভাবে তাকায়, এই সচেতনতা সৃষ্টি করার জন্য আমরা কিছু কাজ করতে পারি একসঙ্গে। শাহিদা ইসলাম, আপনার নতুন যে সংগঠনটা করেছেন, এটার খবর কি? প্রবীণ তারুণ্য বাংলাদেশ। হ্যাঁ, আসলে এই প্রবীণ তারুণ্য বাংলাদেশ চাই, এটা করার উদ্দেশ্য হলো যারা প্রবীণ আছে তাদের মধ্যে একটা তারুণ্য সৃষ্টি হোক। এটার আমরা একটা ডিসিশন নিয়েছি। এটার সঙ্গে আমার সঙ্গে আছেন ইবনুল রানা, ও আর আমি মিলে এই সংগঠনটা করেছি। তো প্রথম যে কাজটা আমরা করলাম সেটা হলো যে আমরা একটা গাড়ি ভাড়া করলাম, 12 সিটের একটা গাড়ি, এবং 12 জন প্রবীণকে নিয়ে আমরা একটা বর্ণসটা রিসোর্টে গেলাম এবং সারা দিন সেখানে নাস্তা, দুপুরের খাওয়া এবং বিকালের নাস্তা, এর মাঝে প্রবীণদের প্রত্যেকের আনন্দ, প্রত্যেকে কে কীভাবে সংসারে আছে, এবং এই যে প্রবীণরা তাদের যে চ্যালেঞ্জ, প্রবীণদের কিন্তু একটা চ্যালেঞ্জ আছে, এই প্রবীণদের চ্যালেঞ্জগুলোকেই তো আমরা মোকাবেলা করতে চাচ্ছি, যে তারা কিভাবে সারভাইভ করতে পারে এই চ্যালেঞ্জগুলোকে সমাজে। তাদেরকে তারা যে পরিবারে থাকে তাদেরকে বোঝানো যে তার এই চাহিদাটা পূরণ করা উচিত, বা এইটা করা, তার সমস্যার সমাধানগুলো আমাদের করা, এইটাই। তো আমরা কি করেছি, প্রত্যেকটা বাড়িতে বলেছি যে তোমাদের প্রবীণদের আমাদের কাছে দাও, আমরা একটু ঘুরিয়ে নিয়ে আসি। অনেকে বলে না না, উনি তো হাঁটতেই পারে না। একজন বলল আমার হাঁটুর ব্যথা। আমাদের একজন মুক্তিযোদ্ধা, বীর মুক্তিযোদ্ধা আছেন আমাদের সাথে, উনি একজন ইঞ্জিনিয়ার, তো এখন তার বয়স 72। তো উনি বলল, শাহিদা আমি তো যেতে পারবো না, আমার হাঁটুর ব্যথা, আমি তো লিফটে নামলেও, আমি আপনার গাড়িতে ওঠা পর্যন্ত গেলেও আমার হাঁটুতে ব্যথা। যাই হোক, আমরা তুলে নিয়ে গেলাম। যখন ওই রিসোর্টে যে মাঠের মধ্যে ছেড়ে দিলাম, সে তো রীতিমতো দৌড়ানো শুরু করলো, মানে জোরে জোরে হাঁটছে। আমি বললাম আপনার হাঁটুর ব্যথা? বলে না, হাঁটুর ব্যথা নাই। তার মানে তারা প্রবীণরা বিনোদন চায়। আমরা সেই জন্য বলছি প্রবীণ তারুণ্য বাংলাদেশ, প্রত্যেকটা প্রবীণের মধ্যে তারুণ্য আসুক, যাতে তারা আরও কিছু বেশি দিন বাঁচে। এবং একটা প্রবীণ যদি নিজে থেকে সুরক্ষিত থাকে, তাহলে কিন্তু সেই পরিবারেও শান্তি থাকে। তার ছেলে মেয়ে কিন্তু ভাবছে আমার বাবা তো সুস্থ আছে, আমার বাবাকে নিয়ে তো আমার কোনো কষ্ট হচ্ছে না, বাবা নিজের ওষুধটা খেতে পারছে, সে বিকালে হাঁটতে যাচ্ছে, পত্রিকা পড়ছে, বাবা তো মানে হেলথের দিক থেকে সে ফিট, মানসিক শারীরিক সব দিক থেকে যদি সে ফিট থাকে, তাকে একটু পার্কে ঘুরতে নিয়ে যাক, বাসায় যারা মেম্বার আছে
বিকাল হলে বাবা চলেন একটু ঘুরে আসি, সে কিন্তু চায় যে তারও একটা বিনোদন। আমরা মনে করি কি তারুণ্যের মধ্যে আপনারা তরুণদেরকে সম্পৃক্ত করছেন না, তরুণদেরকে সম্পৃক্ত করছি, কেন করছি না, কেন আমরা বলিনি তো করিনি, এটার সঙ্গে তরুণরাও সম্পৃক্ত আছে। কেন আমরা তরুণদেরকে একটা মেসেজ দিচ্ছি যে যুব সমাজ যারা গ্রামে গঞ্জে যারা আছে, একটা ছুটির দিনে তোমরা যাও না গ্রামে, বেরিয়ে বা শহরেই হোক, মফস্বল শহরেই হোক, বেরিয়ে পড়ো, প্রবীণের খবর নাও, কার বাড়িতে কয়জন প্রবীণ আছে। আজকে একটা প্রবীণের সঙ্গে বসে আড্ডা দাও, একটু পেপার পড়ে শোনাও তাকে, প্রয়োজনে তার নখগুলা কেটে দাও। একদিন ভাবলা যে ঠিক আছে আজকে একটু তার একটা থেরাপি দিয়ে দিই, একটু ম্যাসেজ করে দিই, সেই প্রবীণটা একটু সুস্থ থাকবে। এরকম করে তরুণদের মধ্যেও আমরা সাড়া জাগাচ্ছি। প্রবীণ তারুণ্য তরুণদেরও আমরা উজ্জীবিত করছি যে প্রবীণদেরকে সুরক্ষা করো। তুমি কোথা থেকে এসেছো? তোমার বাবা, তোমার দাদা, তারপরে তো তুমি, তোমার দাদা বাবা, তারপরে তুমি। তো দাদা প্রবীণ হয়ে গেছে, প্রবীণ না থাকলে তো তুমি আসতে না। আমরা এইভাবে তাদেরকে বোঝাই, এটাই আর কি। তো আমার সংগঠনটা কিন্তু মোটামুটি বেশ সাড়া জাগিয়েছে এবং এইটা অনেকেই জানে এখন। আমার যে গ্রুপটা আছে এখন সেটার মেম্বার হচ্ছে 76। এই 76 আমরা তো একসঙ্গে যেতে পারি না, মুভ করতে পারি না কোথাও। আমরা 10 জন করে ভাগ করি যে এই সপ্তাহে 10 জনকে নিয়ে ঘুরে আসব, পরের সপ্তাহে 10 জনকে নিয়ে ঘুরে আসব, এবং সবাই হ্যাপি। সবাই বলে আরে শাহিদা আপনি তো প্রবীণদের মধ্যে একটা সাড়া জাগিয়েছেন। সবাই এখন বলে শাহিদার জন্য আজকে আমি ভালো আছি। আমার কিন্তু কারো কাছে কোনো কিছু চাহিদা নেই, আমি কিন্তু একটাই আমার কথা যে ওনাদের সুস্থতা, প্রবীণ সুস্থ থাকলে, প্রবীণ আনন্দে থাকলে আমি নিজেও শান্তিতে থাকি, সুখে থাকি, কোনো বেনিফিটের আশা না। আমাদের চাহিদাকে পেলেই প্রবীণরা এমনিতেই সুস্থ হয়ে যায়। অনেকে প্রবীণরা তো এই কথাটা বলে যে আমাদের সকলের চাহিদা, কারণ এই জন্যই বলে সবাই চায় একসঙ্গে যেতে। আমি তো সবাইকে একসঙ্গে নিতে পারি না। এক সময় দেখা যাবে বিআরটিসি বাস, একটা দোতলা বাস একটা ভাড়া করতে হবে ওনাদেরকে ক্যারি করার জন্য। তবে ইচ্ছা আছে আমার ঢাকার বাইরে, ভবিষ্যতে হয়তো দেশের বাইরেও তাদেরকে নিয়ে যাব, এরকম ইচ্ছা আছে। শাহিদাপা, প্রবীণ নারী পুরুষদের মধ্যে কার বেশি চ্যালেঞ্জ গ্রহণ করতে হয়? চমৎকার একটা প্রশ্ন। আমাদের সমাজের একদম সময় উপযোগী বলবো কি, এটা একদম এভাবেই হয়ে আসছে, যুগ যুগান্তর যেটা হয়ে আসছে। নারী এবং পুরুষ যারা প্রবীণ, উইডো, এখানে উইডোটাও যে নারী উইডো যারা, বিশেষ করে নারী উইডোদের একটা প্রবলেম হয় তাদের নিঃসঙ্গতা, এবং প্রবীণেরও যেটা আজ বউ মারা গেছে, দুজনারই কিন্তু নিঃসঙ্গতা কাজ করে। যেখানে সকাল হলেই দুজনার সঙ্গে কথা বলতো, নাস্তা দিত, তারপরে তার অফিসে যদি যাওয়ার হয় তার সমস্ত জিনিসপত্র গুছিয়ে দিত বউ। সেই ক্ষেত্রে তখন দেখা যাচ্ছে যে বউ যখন চলে যাচ্ছে, ওই হাজব্যান্ডটা এই জিনিসগুলো অভাব বোধ করছে যে এখন আমাকে কে গুছিয়ে দিবে। পুরুষটা কিন্তু একটু নির্ভরশীল, বউদের উপরে নির্ভরশীল। বউরা তাকে কি করে, কাপড়টা গুছিয়ে দেয়, মানে নাস্তা করে সব কিছু গুছিয়ে দিচ্ছে পুরুষকে বউ। সেই ক্ষেত্রে সাফারার কিন্তু পুরুষরাই বেশি। এই ক্ষেত্রে দেখা যায় সেই পুরুষটা একটা বিয়ে করতে চায়। আমাদের চোখে কিন্তু তখন এটা একটা খুব একটা মানে একটা গ্রহণযোগ্য হয় না। বাবা বিয়ে করবে মানে, কেন বাবা বিয়ে করবে, কি সমস্যা বাবার কি দিচ্ছি না আমরা? বাবা খেতে পারছে, পড়তে পারছে, বেড়াতে যাচ্ছে, আমার ছেলে মেয়ে তাকে সময় দিচ্ছে, তাহলে বাবার সমস্যাটা কোথায়? বাবার সমস্যাটা এখানেই, বাবার একটা সঙ্গী দরকার। কেন বাবা সব কথা তো ছেলের বউ বা মেয়ের বাড়িতে শেয়ার করতে পারছে না। সেখানে পুরুষের চ্যালেঞ্জটাই সর্বক্ষেত্রে বেশি। তো সেই ক্ষেত্রে দেখা যায় যদি ছেলে মেয়েরা বাবার প্রতি সহনশীল হয় এবং বাবাকে বুঝতে পারে, তখন কিন্তু ছেলেরা এগ্রি করে যে ওকে আমরা মেয়ে দেখি এবং বাবার সমমনা, বাবাকে সে টেক কেয়ার করবে, বাবাকে বিয়ে দেয়।
অনেক ফ্যামিলিতে এটা দেখা যায়, অ্যাকসেপ্ট করে। উচ্চবিত্তর কথা এখানে আসবেই না, কারণ উচ্চবিত্ত তো কারো পরোয়া করে না। সে চিন্তা করে আমি বিয়ে করব মানে বিয়ে করব, সে মিন করেছে বিয়ে করবে। এখানে কিন্তু ছেলেমেয়েরাও তাকে বাধা সৃষ্টি করে না। উচ্চবিত্তর মধ্যে যে জিনিসটা হয় সবাই সবার মতো থাকে, এখানে কিন্তু এই প্রশ্নটা আসেই না। আমরা বলছি নিম্নবিত্ত মধ্যবিত্তর কথা। মধ্যবিত্তটাও এখন মোটামুটি অনেক ফ্যামিলিতেই দেখা যায় বাবার বিয়েটাকে অ্যাকসেপ্ট করে এবং করছে। এটা কিন্তু আমরাও অ্যাপ্রিসিয়েট করি যে করুক। সে কিন্তু আরও 20 বছর বাঁচবে। সে যদি একজন সঙ্গী পায়, তাকে সেবা যত্ন দেয়, সে আরও 20 বছর বাঁচবে। এখন আসি আমরা নারীদের নিয়ে। নারীরা কিন্তু এতটা সাফার করে না। নারীরা রান্নাঘরে যেতে পারে, এক কাপ চা কিন্তু বানিয়ে খেতে পারে, ছেলে মেয়ের সঙ্গে শেয়ার করতে পারে, ছেলের বউদের সঙ্গে শেয়ার করতে পারে, নাতনি নাতনি নিয়ে সময় কাটাতে পারে। নিঃসঙ্গতাটা তো আছেই, ওইটা কিন্তু দিন শেষে যখন সে একদম একান্তে নিজের রুমে চলে আসে, তখন কিন্তু তার ভিতরে একটা নিঃসঙ্গতা কাজ করে যে আমার একটা মনের কথা যদি তাকে বলতে পারতাম, তাহলে আজকে সারাদিনের যে আমি আমার কি করলাম, এই কথাটা, এই ফিরিস্তিটা আমি তাকে দিতে পারতাম। এই নিঃসঙ্গতাটা কিন্তু থেকেই যায়। তবে প্রবলেম ফেস করে না খুব একটা, কারণ এই যে নিজে রান্নাঘরে যেতে পারছে, বউ ছেলের বউ বা মেয়ের বাড়িতে যেখানেই সে থাকুক, সে কিন্তু শেয়ার করতে পারছে। ছেলের বউয়ের সঙ্গে কিন্তু শাশুড়ি থাকতে পারছে, শ্বশুরের বেলায় তো সেটা হচ্ছে না। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে সাফারার পুরুষরাই। আর নারীদের ক্ষেত্রে যেটা হয়, অনেক পরিবারই দেখা যায় চিন্তা করে আমার মা একা একা আছে, এরকমও কিন্তু আছে। এটা উচ্চবিত্তর মধ্যে আমি বলছি যে ঠিক আছে, মা যদি চায় যে মা একটা সঙ্গী নিতে চায়, নিতে পারে। মধ্যবিত্তর মধ্যে যেটা হবে, মা বিয়ে করলো কেন, তাহলে কি তার ছেলে মেয়েরা মাকে দেখছে না? মায়ের সমস্যাটা কোথায়? নিশ্চয়ই ছেলে মেয়েরা মায়ের কোনো টেক কেয়ার করে না, যার জন্য মাকে বিয়ে করতে হলো। এবং সন্তানরা তখন ভাবে যে আমার মা তো আমাদের সমাজে মুখ দেখানোর কোনো অবস্থাই রাখলো না, মা দিব্যি একটা বিয়ে করে ফেললো। তো এই সমাজে আমাদের যে সমাজ ব্যবস্থা, এই সমাজ ব্যবস্থার থেকে আমরা কিন্তু বের হয়ে আসতে পারিনি, এখনও পারিনি। আমাদের এই সমাজ ব্যবস্থার থেকে বের হয়ে আসার এটা যুগের পরিবর্তন হবে। একদিন এই সমাজ আবার নতুনভাবে সাজবে এবং তখন হয়তো এত সমস্যা থাকবে না। এখন দেখা যায় কি, প্রবীণ নিয়ে কাজ করতে যে জিনিসটা আমরা ফেস করি, প্রবীণদের প্রতি যে নবীনদের একটা শ্রদ্ধাবোধ, ভালোবাসা, এটা কিছুটা হলেও নষ্ট হয়ে গেছে। তারা কিন্তু আমি আমার কথাই বলি, আমি অনেক সময় অনেক প্রবীণদের জন্য এগিয়ে যাই, কাজ করতে চাই, নবীনদেরকেও সেখানে ডাকি। ওদেরকে হয়তো আমি বোঝাচ্ছি যে প্রবীণের যত্ন নাও, প্রবীণকে টেক কেয়ার করো, প্রবীণ সুরক্ষা করো। ওদের দেখা যায় যে ম্যাক্সিমাম প্রবীণের প্রতি তাদের একটা ভালোবাসা জন্ম হয়ে যায়। কি টেক কেয়ার করবে, তাদের প্রতি ভালোবাসাটা কেন জন্মাবে? তাদের প্রতি ভালোবাসা জন্মাক, অ্যাপ্রোচিং যে তুমি আমার প্রেমিকা হবে, এরকম একটা ব্যাপার। তো এই জিনিসটা তো আসলে আনটলারেবল। এটা কিন্তু আমরা অ্যাকসেপ্ট করতে পারি না। আমরা চাই তাদের ভালোবাসা কেমন, তারা ভালোবাসবে যে আপনি কেমন আছেন, আপনার দিনটা কেমন যাচ্ছে, আপনি আজকে কি খেয়েছেন। শ্রদ্ধাবোধ, এই ভালোবাসার মধ্যে একটা শ্রদ্ধাবোধ কাজ করবে। হ্যাঁ, অসমপূর্ণ বয়সের মধ্যেও কিন্তু বিয়ে হচ্ছে ইদানিং না, আগেও আমাদের নবীজির যুগ থেকেই হয়েছে যে অল্প বয়স মেয়ে বেশি বয়স্ক ছেলে, বা বেশি বয়স্ক মেয়ে অল্প বয়স্ক ছেলে হচ্ছে। তো এখন যেমন কিছু কিছু ক্ষেত্রে কিন্তু আমরা মেনে নিতে পারি না, এতই অসামঞ্জস্য যে এটা আমাদের মেনে নিতে, অ্যাকসেপ্ট করতে কষ্ট হয়। তো সেই ক্ষেত্রে কিন্তু নবীনদেরকে একটা কথাই, একটা মেসেজ আমি আমার সবসময় বলি যে প্রবীণদের প্রতি শ্রদ্ধাবোধটা বাড়াও, প্রবীণকে তুমি সুরক্ষা করো। প্রবীণ কিন্তু না থাকলে
তুমি আশীর্বাদ স্বরূপ যে তোমার যে একটা দোয়া, প্রবীণ কিন্তু যখনই আপনি একটা কাজ করতে যান তার কাছে একটা দোয়া নিতে যান। আগে কি করতাম আমরা, পরীক্ষা দিতে যেতাম, পরীক্ষা দিতে যাওয়ার আগে কিন্তু বাড়ির দাদা নানা বয়স্ক যারা বয়োজ্যেষ্ঠ তাদেরকে সালাম করে একটা দোয়া নিতাম, দোয়া দিয়ে দেন আমরা যাতে ভালো করে পরীক্ষাটা দিতে পারি। এখন পাচ্ছেন সেই জিনিসটা? প্রবীণই তো তাই আমাদের কাছে, প্রবীণ থাকছে বাড়িতে, হয়তো বাসার থেকে বলছে যাও টেলিফোন করে দাদার কাছের থেকে দোয়া চেয়ে নাও, দাদা আমি পরীক্ষা দিতে যাচ্ছি, আমার জন্য একটু দোয়া করো। দাদাও বলল ঠিক আছে, আশীর্বাদ করি, তুমি পরীক্ষা দাও, ভালো থাকো। মাথার উপরে হাতটা পড়লো না, কিন্তু আমরা কিন্তু চাই যে সেই প্রবীণের হাতটা সন্তানের মাথার উপরে পড়ুক, এতে সন্তানও কিন্তু ভালো থাকবে, মানে শান্তি পেল যে আমার দাদা আর আমার মাথার উপরে, আমার নাতনি, আমি আমার নাতনির কথা বলি, সে কিন্তু চায় তার মাথার উপরে হাত রেখে বলুক তুমি অনেক বড় হও, ভালো হও, সুস্থ থাকো, লেখাপড়া করো। অবশ্যই এটা কিন্তু সে চায়। আমরা কি দিতে পারছি সেটা? এটা তো আমরা দিতে পারছি না। তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা ব্যর্থ। তারপরেও বলবো যে নবীন যারা আছে, তরুণ সমাজ যারা আছে, তারা প্রবীণদের প্রতি শ্রদ্ধাশীল হোক, শ্রদ্ধা করে শ্রদ্ধাশীল হয়ে ভালোবাসুক। এই ভালোবাসাটা যাতে অন্য ওয়েতে না হয়। হ্যাঁ হ্যাঁ, একদম এক্স্যাক্টলি সেটাই, এটাই আমাদের কিন্তু মানে তরুণদের কাছে এটা একটা মেসেজ। আপনি তো একজন নারী উদ্যোক্তাও, নারীদের এই এগিয়ে চলাকে আপনি কিভাবে দেখেন? এটা কিন্তু একটা চমৎকার প্রশ্ন। নারী উদ্যোক্তা আমি ছিলাম 1987-88 দিকে আমি বুটিক্স নিয়ে কাজ করি। পরবর্তীতে আমি ইন্টেরিয়র ডিজাইন করেছি, একটা বাড়িতে কিভাবে ইন্টেরিয়র করা হবে, ফার্নিচার থেকে শুরু করে এভরিথিং, একদম পর্দা, আমি এই দায়িত্বগুলো নিয়েছি। তখন কিন্তু আমাদের এই নারী উদ্যোক্তা যে কথাটা ছিল না, ছিল যে নারীরাও কাজ করে সমাজে, বুটিক্স নিয়ে কাজ করে এবং ইন্টেরিয়র ডিজাইনার। তখন আমি তো আর প্রফেশনাল ছিলাম না যে পড়াশোনা করে সেটাতে ঢুকিনি, আমার নিজের আইডিয়াতে আমি করেছি সেটা। তো যাই হোক, তখন এটা করে মোটামুটি কিন্তু বেশ আমার একটা পপুলারিটি ছিল এবং এটা আমি দীর্ঘদিন চালিয়ে গেছি। যদিও এখন এটা আমার ছেলেরা, MS ফ্যাশন ওয়্যার, এটা স্বত্বাধিকারী আমি, কিন্তু ছেলেরা চালাচ্ছে এটা। তো নারী উদ্যোক্তাদের আমি কিভাবে দেখি, এটা যদি বলেন আমি বলবো যে প্রত্যেকটা ঘরে নারীরা যে এখন স্বাবলম্বী হচ্ছে, আমাদের যে সমাজ ব্যবস্থা নারীদেরকে সবসময় একটা কোণঠাসা, নারীরা ঘরের বধূ, তারা কেন বাইরে কাজ করতে যাবে, এইরকম একটা মেন্টালিটি আমাদের কিন্তু একদম অনেক আগের থেকে এটা উঠে এসেছে। যদিও এখন কিন্তু এটার চেঞ্জ এসছে, তাই না? এখন কিন্তু বউরা অফিস আদালতে বিভিন্ন জায়গায় তারা কাজ করে। আর এই যে নারী উদ্যোক্তা হয়ে ওঠাটা, এটা আমি পজিটিভ দেখি। কারণ সমাজে একটা সন্তানকে মানুষ করতে হলে তখন কিন্তু বাবার, অনেক সময় বাবার একার আয়ে সেটা সম্ভব হয় না। সংসার চালাবে নাকি সন্তানকে মানুষ করবে, নাকি গ্রামে বৃদ্ধ বাবা মাকে সে টাকা পাঠাবে, হিমশিম খেয়ে যায়। নারীর যদি কিছুটা হাল ধরে যে ঠিক আছে আমি কিছু কিছু কাজ করি, আমি যদি হাতের কাজ জানি, বা এখন যেটা হয় নারীরা কিন্তু এই যে পোশাক আশাক বানাচ্ছে, তারপরে কোনো কোনো খাদ্য সেক্টরে আছে যে মশলা তৈরি করছে, এক একজন এক একটা প্রফেশন বেছে নিছে পুরুষের পাশাপাশি। তো আমি তো এটাকে আসলে পজিটিভলি দেখি। মাঝে মধ্যে কিন্তু নারী উদ্যোক্তাদের মেলা হয় এবং আমাকে ওরা ইনভাইট করে। আমার সঙ্গে বেশ কয়েকজন নারী উদ্যোক্তার পরিচয় আছে। একজন আছে বকুলতলা, সেটা জেসমিনের বকুলতলা। একজন আছে কুমকুম ফকির, কুমকুম ফাউন্ডেশন। আর একজন আছে জান্নাতুল ফেরদৌস। এরকম অনেকেই আছে, অনেক অনেক সেক্টরে এরা বিভিন্ন রকম কাজ করছে। একটা সংসারের যাবতীয় যা লাগে আমি ঘরে বসে, পোশাক থেকে শুরু করে মশলা পর্যন্ত আমরা কিন্তু ঘরে বসেই পাচ্ছি। এই উদ্যোক্তাদের যদি একটু ফোন করি যে জেসমিন আমার এই জিনিসটা দরকার, বা কুমকুম এই জিনিসটা আমার দরকার, সাথী এই জিনিসটা আমার দরকার,
এরা কিন্তু পৌঁছে দিচ্ছে, এদের ডেলিভারি ম্যান আছে। বিশেষ করে খাবার প্রত্যেকেই কিন্তু এই ডেলিভারি ম্যান রেখেছে যে আজকে আমি আমার একদম টাটকা খাবারটা তার বাড়িতে পৌঁছে দিব, রান্না করে মানে এই ডেলিভারি ম্যানকে দিয়ে পৌঁছে দিচ্ছে। এটা আমি সবসময় তাদেরকে কিন্তু বলি যে কাজ করো, কাজ করো, সংসারে স্বাচ্ছন্দ্য ফিরিয়ে আনো এবং সচ্ছলতাও আনো। দুজনার কিন্তু হাসি খুশি একটা জীবন হয়। দিন শেষে যখন দুজনের হাতে মোটামুটি একটা অ্যামাউন্ট আসে তখন কিন্তু হাজব্যান্ডও অ্যাপ্রিসিয়েট করে, ভালোই তো হয়েছে আমাদের সংসারটা। একটা বউ চিন্তা করে এই মাসে একটা ফ্রিজ কিনবো, আগামী মাসে একটা টিভি কিনবো, পরের মাসে সন্তানের জন্য একটা সাইকেল কিনে দিব। হাজব্যান্ড বলে যে তাহলে তো আমার শেয়ারিংয়ের একজন মানুষ হয়েছে, আমি কিছু সেভিংস করতে পারবো। সেক্ষেত্রে আর ওই মেয়েটারও কিন্তু একটা আইডেন্টিটি হলো। আমি প্রথমে আমার কথাটাই বলি, আমি যখন একজন উদ্যোক্তা ছিলাম আমাকে সবাই চিনতো যে আমার SS ফ্যাশন ওয়্যার ছিল, এখন MS ফ্যাশন ওয়্যার। SS ছিল আমার নামেই ছিল, এখন MS আমার হাজব্যান্ড মহিতুল ইসলাম, সে এখন নেই। সে কিন্তু জার্নালিস্ট ছিলেন, সে বাংলাদেশ সংবাদ সংস্থাতে ছিলেন। তো সে কিন্তু আমাকে খুব সাপোর্ট করেছেন এই যে নারী উদ্যোক্তা হয়ে ওঠার পিছনে। সবসময় বলতো প্রত্যেকটা নারীর একটা আইডেন্টিটি হওয়া উচিত। তো আমি যখন এই নারী উদ্যোক্তা হয়ে উঠলাম সে সাপোর্ট করেছে, করো। এর পরবর্তীতে আমি বললাম যে আমি একটু কাজ করতে চাই, চাকরি করতে চাই। বলে সমস্যা কি, তুমি যেটা করছো এটাই তো ভালো আছে। এরপরে কিছুদিন ফুড নিয়ে কাজ করেছি। এর পরবর্তীতে আমি একটা স্কুলে ঢুকলাম, সেখানে কিছুদিন টিচিং করলাম। এর পরবর্তীতে আমি এই যে সমাজসেবা, প্রবীণদের নিয়ে কাজ করি, এই নারী উদ্যোক্তাদের নিয়ে কাজ করি। এখন আমি কিন্তু একদম সব সার্কেলে বিচরণ করি। অনেকেই বলে আচ্ছা শাহিদা আপা আপনি কি, আসলে কি? এটা আমারও কিন্তু মাঝে মাঝে মনে হয় আসলে আমি কি, কোন সেক্টরে আমি ভালো কাজ করছি। আমার মনে হয় না, এটা আমি মাঝে মাঝে বলি আচ্ছা আমি কি কবি, সাহিত্যিক, নাকি আমি এই যে একজন উদ্যোক্তা, নাকি আমি প্রবীণদের নিয়ে কাজ করি, সেটা আমি আসলে কি? তো এটা আসলে সবকিছু মিলিয়ে শাহিদা ইসলাম, সবকিছু মিলে আলাদা আলাদা করে ভাগ করে কোনো লাভ নেই। আসলেই তাই, সামগ্রিকভাবে শাহিদা ইসলামকে মূল্যায়ন এইটাই আসলে। তবে সব কথার এক কথা আপনি বললেন না যে নারী উদ্যোক্তারা আসলে আপনি কি চোখে দেখেন, আমি এদের পজিটিভলি দেখি যে আমাদের সমাজের জন্য এরা একটা শুভ বার্তা বয়ে এনেছে, সংসারের সচ্ছলতা এবং স্বাচ্ছন্দ্য ফিরে এসেছে। আমরা তো এতক্ষণে অনেক গল্প করলাম, মানে জটিল জটিল বিষয়েও কথা বললাম, প্রবীণ নারী উদ্যোক্তা অনেক রকম কথা বললাম। তো এখন আমার মনে হয়, আমার যদিও আজকে একটু ঠান্ডার প্রবলেম আছে এবং কাশিও হচ্ছে, কবিতায় আজকে আমি আর শেয়ার করতে পারবো না আপনার সঙ্গে। তবে আপনি যে চমৎকার আবৃত্তি করেন, নিজে লেখেন এবং নিজেই সেইটাকে একদম গঠনমূলক করে নিজেই আবৃত্তি করেন। তো আজকে আমার মনে হয় আমাদের এই আড্ডাটা আপনার গল্পের মানে কবিতা আবৃত্তির মাধ্যমে শেষ হলে কেমন হয়? একটা আবৃত্তি শুনি আমরা। শিওর শিওর। দেখা আর না দেখার মাঝে নিকটে দূরত্ব থাকে, দূরত্বে নিকট। দূর থেকে ছবি দেখা যায়, কাছ থেকে ছবি দেখা যায়। অনেক নিকটে গেলে ছবির ভেতরে কেউ মানুষের ছায়া খুঁজে পায়। সেটা কি নৈকট্য, নাকি দূরত্বেরই অন্য কোনো নাম? যে নামে ডাকলে দূরে ভেসে ওঠে ছবি, কাছে এসে পড়াবে ছবির মানুষ।